নমস্কার। আজ রবিবার। প্রতি রবিবারের মতন আজকেও স্বাধ্যায় বিভাগে পড়া হচ্ছে স্বামী চেতনানন্দ রচিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে। আগের দিন আমরা জেনেছিলাম স্বামী বীরেশ্বরানন্দ সম্বন্ধে। আজ জানব স্বামী গম্ভীরানন্দের বিষয়ে। তার বয়সকাল 1899 থেকে 1988। আজ পড়ব প্রথম অংশ থেকে। কোনো মহান ব্যক্তির স্মৃতিকথা লেখা খুবই কঠিন, কারণ লেখককে সমালোচনার সম্মুখীন হতে হয়। কেউ বা কটাক্ষ করে বলেন, এ স্মৃতিকথা না আত্মকথা, নিজেকে জাহির করবার জন্য লিখেছে। অথচ এসব মহান ব্যক্তি নিজেদের বিষয়ে কিছুই লেখেন না বা বলতেও চান না। তাদের ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞাসা করলে অধিকাংশ সময় তারা মৌন থাকেন অথবা অন্য প্রসঙ্গ তুলে এড়িয়ে যান। অথচ এদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণ সংঘের ইতিহাস, অধ্যাত্ম জীবনের বহু গূঢ় রহস্য। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে আমার 30 বছরের পরিচয় এবং 7 বছর তাঁর সঙ্গে থেকেছি। আমি অদ্বৈত আশ্রম, ওয়েলিংটন লেনে প্রুফ রিডার হিসাবে আসি 1958 সালের 1 ডিসেম্বর। তখন গম্ভীর মহারাজ অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট। আমি বইয়ের প্রুফ দেখার কাজ করি। একদিন তিনি কথা প্রসঙ্গে বললেন, সাধু হতে গেলে ঝাঁপ দিতে হয়, ক্যালকুলেশন করে সাধু হওয়া যায় না। তিনি কর্মে ও ব্যবহারে খুবই গম্ভীর প্রকৃতির ছিলেন। এই ব্যাপারে তার গুরুদত্ত নাম গম্ভীরানন্দ খুবই সার্থক। তবে আমার সঙ্গে খুবই স্নেহপূর্ণ এবং খোলাখুলি ব্যবহার করতেন। আমি তাকে মনে প্রাণে শ্রদ্ধা করতাম এবং তার অপূর্ব জীবন অনুসরণ করতে চেষ্টা করতাম। ওয়েলিংটন লেনের বাড়ির 4 তলায় তাঁর একটা ছোট ঘর ছিল। তার একপাশে সরিষার স্বামী নির্মোহানন্দজির একখানা ছোট খাট ছিল। তিনি সপ্তাহে 3 দিন কলকাতায় আসতেন। ক্যানভাসের একটা ইজি চেয়ারের জানলা পেছন করে বসে গম্ভীরানন্দজি লেখাপড়ার কাজ করতেন। আমি কখনো তাকে ছাদে পায়চারি করতে দেখিনি, পাছে প্রতিবেশীদের বাড়ির দিকে নজর যায়। অপূর্ব সংযত জীবন। অদ্বৈত আশ্রমে তার রুটিন একদম ছিল, সকাল 4:30টায় উঠে 5টায় জপধ্যান করতেন, তারপর 6টায় চিঠিপত্রের উত্তর সেরে সকালের ক্লাসের জন্য শাস্ত্র পড়তেন, 6:30টায় ব্রেকফাস্ট খেয়ে 7টায় সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিতেন। তার কাছে আমি 5 বছর গীতা, কেন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ এবং ব্রহ্মসূত্র সাংকর ভাষ্য সমেত পড়েছি। আধ ঘন্টা ক্লাস, তারপর তিনি তার কাজ শুরু করতেন। চোখ ভালো ছিল না। ঘণ্টাখানেক কাজ করে চোখকে একটুখানি বিশ্রাম দেওয়ার জন্য করিডোরে পায়চারি করতেন বা অফিসে নেমে ঘুরতেন। আবার কাজ করতেন প্রায় 11টা পর্যন্ত। তারপর স্নান করে জপ করতেন এবং 12টায় খাওয়ার পর একটু খবরের কাগজ থেকে 1টায় শুতেন। 2টো থেকে 5টা পর্যন্ত কাজ এবং তারই মধ্যে 4টের সময় 1 কাপ চা খাওয়া। 5টার সময় বেরিয়ে যেতেন এবং 6টার মধ্যে ফিরতেন। তার গতিবিধির সঙ্গে ঘড়ির সময় মেলানো যেত। তারপর করিডোরে পায়চারি করতেন আর গুনগুন করে গান গাইতেন। এরপর জপধ্যান করতেন প্রায় রাত 9টা পর্যন্ত। চোখের জন্য রাতে কাজ একদম বন্ধ ছিল। রাত 9টায় খেয়ে 9:30টায় ক্লাসে বসতেন। অদ্বৈত আশ্রমের নিয়ম ছিল, নতুন ব্রহ্মচারীকে পাঠক হতে হতো এবং যে বই নতুন বেরিয়েছে তা 15 মিনিট পাঠ করতে হতো। সবাই বসে শুনতেন। পাঠের সময় আমার যদি কোনো ভুল উচ্চারণ হতো, গম্ভীর মহারাজ বলতেন, ওহে ওই শব্দটা একবার দেখো তো অক্সফোর্ড ডিকশনারি কি বলে। ক্লাসের আগে আমি পড়ে যেতাম যাতে সবার সামনে লজ্জায় না পড়তে হয়। মিনিট 15 গল্প করে তিনি ঘরে চলে যেতেন। তিনি নির্জনে গোপনে একাকী থাকতে ভালোবাসতেন। দৈবাৎ কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসতো। ভক্তদের সঙ্গে গল্প করা তাঁর ধাতে ছিল না। চটপট কাজের কথা বলে তিনি উঠে পড়তেন। সোজা মানুষ ছিলেন, ঘ্যানর ঘ্যানর করা একদম পছন্দ করতেন না। কাজের জন্য আমাকে প্রায়ই তাঁর ঘরে যেতে হতো।
তার দ্রুত কাজ করবার শক্তি দেখে আমি অবাক হয়ে যেতাম। ওয়েলিংটনের বাড়িতে তখন তিনি প্রব্রাজিকা মুক্তিপ্রাণার নিবেদিতার জীবনীর পাণ্ডুলিপি দেখছিলেন। একদিন গিয়ে দেখি পেটের যন্ত্রণা কমাবার জন্য ইজি চেয়ারে বসে পেটের ওপর হট ওয়াটার ব্যাগ চেপে ধরে আছেন আর হরিপদ মিত্রের স্বামীজির স্মৃতিকথা ইংরাজিতে অনুবাদ করছেন। আমি বললাম, মহারাজ একটু বিছানায় শুয়ে পড়ুন না, যন্ত্রণা কমলে আবার কাজ করবেন। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তুমি কি মনে করো বিছানায় শুলে আমার যন্ত্রণা চলে যাবে? স্বামীজির কাজ করলে আমি যন্ত্রণা ভুলে যাই। আমি অবাক হয়ে রইলাম। সেই স্মৃতি আমি জীবনে ভুলব না। আমার তখন 23-24 বছর বয়স। তার কাছে শিখলাম কিভাবে স্বামীজির কাজ করতে হয়। তখন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ভারত কোষ বেরোবে। সজনীকান্ত দাস ওয়েলিংটন লেনে এসে সহপাঠী গম্ভীর মহারাজকে 3টে লেখা দিতে বললেন এবং বললেন যে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের জন্য এই লেখা 3টি দিতে হবে। প্রতিটি লেখা 500 শব্দের মধ্যে লিখতে হবে। তিনি লিখলেন এবং শব্দ শুনে দেখলেন প্রায় 1000 শব্দ হয়ে গেছে। তিনি জানতেন আমি সাহিত্য চর্চা করি। আমাকে ডেকে বললেন, ওহে, তুমি আমায় কিছু শব্দ কমিয়ে দিতে পারো? প্রতিটি লেখা থেকে আমি 200-300 শব্দ কমিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে লিখে দিলাম। তিনি একবার পড়ে বললেন, দাও, সজনীর কাছে পাঠিয়ে দাও। আমি বললাম, 500 শব্দ তো হলো না। তিনি বললেন, ওতে কিছু আসে যায় না। সজনীকান্ত ছিলেন শনিবারের চিঠির সম্পাদক ও সুসাহিত্যিক। স্বামী সংশুদ্ধানন্দজি বা ভবতারণ মহারাজ এসে গম্ভীর মহারাজকে বললেন, বারাসাত আশ্রম থেকে মহাপুরুষ মহারাজের একখানি স্মৃতিকথা বেরোবে। আপনাকে মহাপুরুষ মহারাজের একটি সংক্ষিপ্ত জীবনী লিখে দিতে হবে। সঙ্গে সঙ্গে তিনি রাজি হলেন। তিনি তখন স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ইন্ডেক্স তৈরি করছেন। দারুণ খাটুনি। এত কাজের মধ্যে গুরুর জীবনী লিখে আমাকে দিয়ে বললেন, আমার হাতের লেখা বিশেষ ভালো নয়, তুমি একটু ভালোভাবে লিখে প্রেসে পাঠিয়ে দাও। আরেকদিন অদ্বৈত আশ্রমের ট্রাস্টি মিটিংয়ের অ্যাজেন্ডা লিখে আমাকে টাইপ করতে বললেন। আমি তার কাছে নিয়ে গেলে তিনি না দেখেই সই করে সব ট্রাস্টির নামে পাঠিয়ে দিতে বললেন। আমি বললাম, আপনি না পড়ে সই করে দিলেন? তিনি বললেন, তুমি তো পড়েছ, তবে আমি আবার কেন দেখব? এভাবে তিনি আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে দিতেন। আমি যেন ভুল না করি এজন্য আমাকে সদা সতর্ক থাকতে হতো। আমাদের একজন ব্রহ্মচারী তখন অদ্বৈত আশ্রমের ভাণ্ডারী। সে দক্ষিণ ভারতীয় এক ব্রহ্মচারীকে মজা করে ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট খাইয়ে দিল। অথচ ওই ব্রহ্মচারী কঠোর নিরামিষাশী। সে বুঝতে পারেনি। যখন সে জানতে পারল, সে অসুস্থ হয়ে পড়ল এবং গম্ভীর মহারাজকে জানালো। মহারাজ তখন ভাণ্ডারী মহারাজকে ডেকে বললেন, এই প্রথম এবং এই শেষ। এরপর যদি তুমি এরূপ ব্যবহার করো, তোমাকে রামকৃষ্ণ মিশন থেকে বিদায় নিতে হবে। ঠাকুর কারো ভাব নষ্ট করতেন না, জেনে রেখো। তিনি রেগে গেলে যে কি কঠোর হতে পারতেন বলবার নয়। আরেকদিন সন্ধেবেলায় এক ব্রহ্মচারী ও এক সাধু ক্যারম খেলছিলেন। তিনি নিচ থেকে সোজা ওপরে উঠে এসে বললেন, এখন সন্ধ্যাবেলা, জপ ধ্যান করতে যাও। এমন দৃপ্ত কণ্ঠে বললেন যে সবাই ভয় পেয়ে গেল। তারপর দিনই ক্যারম বোর্ড চলে গেল সরিষা আশ্রমের ছেলেদের জন্য। আর একদিন কয়েকজন সাধু মিলে একটা বিশেষ সিনেমা দেখতে যান। গম্ভীর মহারাজ ও আমি মাত্র তখন আশ্রমে। রাতে খাওয়ার পর আমাকে বললেন, ওহে, তুমি যে গেলে না? আমি বললাম, আমার ওসব ভালো লাগে না মহারাজ। তিনি বললেন, দেখো, সাধু জীবনে ওসব দেখে বেড়ানো ভালো নয়, বহির্মুখী বৃত্তি এসে পড়ে। অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্টকে গরমের 6 মাস মায়াবতী এবং শীতের 6 মাস কলকাতায় থাকতে হয়। আমি একবার মায়াবতীতে গম্ভীর মহারাজের কাছে কাজের ব্যাপারে চিঠি দিই। তিনি 15/5/1961 তারিখে উত্তর লেখেন, দেখো, ছোটবেলায় পারিব না বলে একটি কবিতা পড়েছিলাম, তাই তোমাকে লিখছি। এটাই তোমার চিঠির উত্তর। পারিব না ও কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো বারবার। 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যত না বার। পারিব না বলে মুখ করিও না ভার। চিঠিখানি সংক্ষিপ্ত ছিল, কিন্তু চিরদিনের জন্য তা মনে গেঁথে গিয়েছে।
মায়াবতীতে তার সঙ্গে থাকা আমার হয়ে ওঠেনি, কিন্তু কলকাতায় তাকে ঠাকুর স্বামীজির ও বেদান্তের গ্রন্থ প্রকাশনের ব্যাপারে অমানসিক পরিশ্রম করতে দেখেছি। একবার পড়ে বা এডিট না করে বই প্রেসে ছাপতে পাঠাতেন না। বই শেষ হয়ে আসছে তার আগে তাকে জানাতে হতো। এর মধ্যে তিনি নিজের লেখা চালিয়ে যেতেন। ব্রহ্মসূত্র ইংরাজিতে অনুবাদ করতে তার 5 বছর লেগেছিল। তারপর নিজেই একটা পোর্টেবল টাইপরাইটারের সাহায্যে টাইপ করতে শুরু করেন। ম্যানেজার মহারাজ একজন পেশাদার টাইপিস্ট লাগিয়ে ওই কাজ থেকে তাকে অব্যাহতি দেন। স্বামীজির জন্মশতবার্ষিকীর সময় মন্মথ ভট্টাচার্যকে লেখা স্বামীজির একটা নতুন চিঠি পাওয়া যায়। তিনি সেটা ইংরাজিতে অনুবাদ করে আমার মারফত মঠে স্বামী মাধবানন্দজিকে দেখাতে পাঠান। তিনি সেটা পেয়ে বলেন, গম্ভীরানন্দ অনুবাদ করেছে, আমাকে কেন আবার দেখতে হবে? যা হোক, স্বামী মাধবানন্দজি সেটা দেখে গম্ভীর মহারাজকে ফেরত পাঠান। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে যাতে কোনো ভুল না থাকে তার জন্য প্রাণ দিয়ে খাটতেন। মেরি লুইস পার্কের নিউ ডিসকাভারিজ থেকে যেভাবে চয়ন করে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের তথ্য সংযোজন করেছেন সেটা তার দারুণ বিচক্ষণতার পরিচয়। 1961 সালে অদ্বৈত আশ্রম ওয়েলিংটন লেন থেকে ডিহি এন্টেলি রোডে স্থানান্তরিত হয়। স্বামী যোগাত্মানন্দজি নতুন বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করতেন এবং গম্ভীর মহারাজের পরামর্শ গ্রহণ করতেন। আশ্রমের প্রতিটি কাজে তার উৎসাহের অন্ত ছিল না। আমাদের প্রত্যেকের কাজ এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছিল যে কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা ছিল না। 1959 বা 60 সালের 1 জানুয়ারি গম্ভীর মহারাজ কাশীপুরে কল্পতরু উৎসবে সভাপতিত্ব করেন। আমি তার বক্তৃতা শুনতে গিয়েছিলাম। জনৈক বিখ্যাত বক্তা হরিপদ ভারতী তার ভাষণে বলেন যে শ্রীরামকৃষ্ণ এবার গৃহস্থদের জন্য এসেছেন। সন্ন্যাসীরা তো ভগবান লাভের জন্য সব কিছু ত্যাগ করেছেন। আমার পরিষ্কার মনে আছে গম্ভীর মহারাজ সভাপতির ভাষণে বলেন, শ্রীরামকৃষ্ণদেব গৃহস্থদের জন্যও আসেননি, সন্ন্যাসীদের জন্যও আসেননি। যারা মনে প্রাণে ভগবান লাভ করতে চান তাদের জন্যই তিনি এসেছিলেন। কি অপূর্ব গুছিয়ে বলবার ক্ষমতা ছিল তার। গম্ভীর মহারাজের কাছ থেকে বক্তৃতার এই বিষয়টি শিখেছিলাম, যে টপিক ঘোষণা করা হয়েছে সেটাই বলবে, এলোমেলো অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনবে না। গম্ভীর মহারাজ ছিলেন খুব স্ট্রেট। বক্তৃতার যা বিষয় সেই বিষয়েই তিনি কথা বলতেন। এলোমেলো অপ্রাসঙ্গিক কথা তিনি বলতেন না, আবোল তাবোলও বলতেন না, আর অতিশয়োক্তি পছন্দ করতেন না। একটুও রংচং লাগিয়ে কথাবার্তা বলা তিনি পছন্দ করতেন না। একদিন আমাকে একটা মজার গল্প বললেন। শোনো, একজন লোক ছিল, বড্ড বাড়িয়ে বলতো। তার বন্ধুরা বলল, তুই বড্ড বেশি বাড়িয়ে বলিস। লোকটি তখন বলল, যখন আমি বাড়িয়ে বলবো তখন আমাকে একটা খোঁচা মারিস পেছন থেকে। গল্প বলার সময় সে বলছে, বাঘ শিকার করতে গিয়েছিলাম, বাঘটা 18 ফুট লম্বা, বন্ধুরা দিয়েছে খোঁচা। লোকটি বলল, আমাদের কাছে ফিতে ছিল না, তবে 15 ফুট তো হবেই। আবার খোঁচা। তারপর বলল, 15 ফুট না হয় এই 12 ফুট তো হবেই। এমনি করতে করতে নেমে এসেছে 6 ফুটে। আবার খোঁচা। শেষে বলল, তবে কি বলতে চাস, বাঘটার ল্যাজ ছিল না? গম্ভীর মহারাজ খুব চাপা প্রকৃতির এবং নিরভিমান লোক ছিলেন। তার মধ্যে আত্মম্ভরিতা কখনো দেখিনি। কত সুন্দর বক্তৃতা দিতেন, কত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু কখনো ওই সমস্ত বিষয়ে আলোচনাই করতেন না। কিন্তু ওই প্রসঙ্গ তুললে এড়িয়ে যেতেন এবং অন্য প্রসঙ্গ তুলতেন। তিনি মঠে যেতেন ট্রামে বা বাসে। ভান্ডারির কাছ থেকে 1 টাকা চেয়ে নিতেন এবং ফিরে এসে বলতেন, এত খরচ করেছি। যখন মায়াবতী যেতেন তখন ট্যাক্সিতে করে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে হতো। মঠের ট্রাস্টি মিটিংয়ে যখন যেতেন, পূজনীয় দয়ানন্দজি এবং গহনানন্দজি তাকে অদ্বৈত আশ্রম থেকে তুলে নিতেন। তার বিশেষ কোনো ভক্ত ছিল না। অত্যন্ত সাধারণ জামাকাপড় পরতেন, ঝোল ভাত খেতেন। জিভের ওপর তার অত্যন্ত সংযম ছিল। জিতং সর্বং জিতে রসে, ভাগবতের এই উক্তি তিনি জীবনে প্রতিফলিত করেছিলেন।
1963 সালে আমি আশ্রম অফিসে কাজ করি। হঠাৎ ভান্ডারী মহারাজ চলে যাওয়ায় আমাকে তার কাজ নিতে হলো। গম্ভীর মহারাজের জন্য আলু, পেঁপে, কাঁচকলা এবং 2 টুকরো মাছ দিয়ে দুপুরে ও রাতে ঝোল রেঁধে দিতে হতো। ওতে তেল মশলা নামমাত্র থাকতো। একদিন আমি বললাম, আপনার মুখে অরুচি হয় না, একটু তরকারি পরিবর্তন করে দেবো? তিনি বললেন, না, তুমি যেমন দিচ্ছ তেমনি দিয়ে যাও। তিনি পছন্দ অপছন্দের পারে দ্বন্দ্বাতীত অবস্থায় থাকতে চেষ্টা করতেন। তখন স্বামীজির জন্মশতবার্ষিকীর উৎসব চলছে। পার্ক সার্কাসে বিরাট প্যান্ডেলে সব অনুষ্ঠান হতো। অদ্বৈত আশ্রম তখন গেস্টে ভর্তি। নিজেদের বিছানা ছেড়ে আমরা মেঝেতে মাদুর পেতে শুতাম। রান্নার জন্য একটি মাত্র বামুন 25-30 জনের রান্না করে উঠতে পারত না। আমি সকালে 5টা নাগাদ রান্নাঘরে গিয়ে ময়দা ঠাসতে শুরু করলাম এবং সঙ্গে সঙ্গে জব করতাম। 6:30 ঘন্টা পড়তে না পড়তেই গম্ভীর মহারাজ ঠক ঠক করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে রান্নাঘরে উঁকি মেরে বলতেন, মে আই হেল্প ইউ? আমার স্বভাব ছিল যে কোনো দায়িত্ব নিলে তা ভালো করে শেষ না করা পর্যন্ত চুপ করে থাকতে পারি না। তার জন্য অনেক সময় আমাকে বেশি খাটতে হয়। গম্ভীর মহারাজ একদিন তা লক্ষ্য করে বিকেলে চা খেতে খেতে বললেন, ডু ইউ নো দ্য লাস্ট মেসেজ অফ শ্রীকৃষ্ণ? আমি তখন বললাম, না। তখন তিনি বললেন, এই গল্পটা শোনো। শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলা সাঙ্গ করে কংসবধ, শিশুপাল বধ, কুরুক্ষেত্র যুদ্ধে সারথীর কাজ করে দ্বারকায় অবসর জীবন যাপন করছিলেন। একদিন তিনি কথা প্রসঙ্গে উদ্ধবকে বললেন, উদ্ধব, আমার বাণী ভাগবতে এবং গীতায় রয়েছে। তাছাড়া আমার একটা শেষ বাণী আছে। যদি আমি এ পৃথিবী থেকে শীঘ্রই বিদায় নেব। উদ্ধব তো হাউমাউ করে কেঁদে কৃষ্ণকে বললেন, প্রভু, আপনি দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। আপনি ছাড়া এই যদুবংশকে কে রক্ষণাবেক্ষণ করবে? আপনি ধর্মের রক্ষক, বাহক এবং প্রবক্তা। আপনার অভাবে জগতে ধর্মের গ্লানি হবে। কৃষ্ণ তখন বলছেন, না, আমার কাজ শেষ হয়েছে, আমাকে শীঘ্রই এখান থেকে যেতে হবে। উদ্ধব তখন বলল, প্রভু, আপনার শেষ বাণীটি তবে দিয়ে যান। কৃষ্ণ বললেন, দেখো উদ্ধব, আমি স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে জীবের দুঃখ মোচনের জন্য জন্মগ্রহণ করলাম। কিন্তু লোকে আমাকে দেখে ভয় পায়। তারা মনে করে আমি ধ্বংসকারী। কুলবধূরা পর্যন্ত আমাকে পথে দেখলে দরজা জানলা বন্ধ করে। সেদিন বড় খিদে পেয়েছিল। এক বুড়ি গরুর দুধ দুইছিল। আমি তাকে বললাম, আমার খিদে পেয়েছে, একটা কিছু খেতে দেবে? সেই বুড়ির দুধের ভাঁড় সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে ভেঙে গেল। সে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনে বড় দুঃখ হলো এই ভেবে যে আমি স্বয়ং ভগবান হয়ে জগতের দুঃখ কষ্ট নিবারণ করার জন্য দিন রাত খাটি, আর এরা সব আমাকে বিভীষিকার মতো দেখে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে আমি তোমাকে এই শেষ কথাটি বলছি যে আমি স্বয়ং ঈশ্বর হয়েও জগতের সব দুঃখ কষ্ট লাঘব করতে অক্ষম। সুতরাং এ জগতে কারো কিছু করবার নেই। গল্প শেষ করে গম্ভীর মহারাজ বললেন, স্বামীজি বলেছেন, জগৎটা কুকুরের বাঁকা ল্যাজ। একে সোজা করবার চেষ্টা করতে হবে এবং ওই চেষ্টার দ্বারাই আমরা সোজা হয়ে যাব। জগৎ যেমন তেমনিই থাকবে। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকে আরম্ভ করব এবং স্বামী গম্ভীরানন্দ সম্বন্ধে আলোচনা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।